আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। তো আমাদের নিউটনিয়ান বলবিদ্যার আমরা এখন পর্যন্ত দ্বিতীয় সূত্র পর্যন্ত শেষ করছি এবং দ্বিতীয় সূত্র এর যে ম্যাথমেটিক্যাল পার্ট হচ্ছে মানে শুধুমাত্র সূত্রটা কীভাবে আসছে এবং সেই সূত্র থেকে F = ma কীভাবে প্রমাণ করা যায় এই জিনিসপত্রগুলো আমরা ডিল করছি। এখন আমরা একটু দ্বিতীয় সূত্রটা আরেকটু বোঝার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, তো দ্বিতীয় সূত্রের গভীরে যাওয়ার চেষ্টা করব। ওকে, চলো। তো প্রথমেই আসতেছে লব্ধি বল এবং লব্ধি ত্বরণ। তো গত ক্লাসে আমরা কি বলছিলাম? গত ক্লাসে আমরা ইন্ট্রোডিউস করছিলাম যে যদি আমি কোনো একটা বস্তুকে বল প্রয়োগ করি তাহলে যেদিকে বল প্রয়োগ করব সেদিকেই যে ব্যাগ হবে এমন কোনো কথা নাই। তো এরকম আরো অনেকগুলো এক্সাম্পল দেখছিলাম। একটা এক্সাম্পল যদি তোমাকে আমি এখন বলি সেটা হলো যে ধরো এই হইতেছে আমাদের একটা সারফেস, এই সারফেসের মধ্যে এই হইতেছে কি আমাদের একটা বস্তু। এই বস্তুটাকে তুমি যদি এই বরাবর বল প্রয়োগ করো, ধরো তুমি হচ্ছে এই বরাবর একটা বল প্রয়োগ করছো, যে বলটা হইতেছে আমাদের এই বরাবর F, এবং এখান থেকে আমি যদি বলি তোমাকে যে এই যে ডট লাইন, সেই ডটের লাইনের সাথে থিটা কোণ উৎপন্ন করছে। তো যদি এরকম হয় তাহলে আমি কি জানি এই বস্তুটাকে টানলে কি বস্তুটাকে এই বরাবর চলে যায়? বস্তুটা কি একটু পরে এই জায়গাতে থাকে? না, বস্তুটা এই বরাবর চলে, তাই না? তো বরাবর চলে কেন? অ্যাকচুয়ালি ব্যাগের পরিবর্তনটা আমরা হিসাব করি, তাই তো? আমরা কি করি? ব্যাগের পরিবর্তনটা হিসাব করি যে ব্যাগের পরিবর্তনটা কোন দিকে। তো এটা হচ্ছে মোটামুটি একটা এক্সাম্পল দিলাম, এটা তো আমরা হচ্ছে আগেও দেখছি। তো এখন আমরা হইতেছে একটা জিনিস চেষ্টা করব, সেটা হলো যে আমরা যে একটা মানে বস্তুর উপর একটা বল প্রয়োগ করি, যেমন ধরো এই যে যদি একটা বস্তু হয় তাহলে এই বস্তুর উপরে আমরা কি করি? এই বস্তুর উপরে আমরা যদি বলি ধরো এই হচ্ছে আমাদের একটা বস্তু, এই বস্তুর উপরে আমরা হচ্ছে একটা ফোর্স দিতেছি, আমরা হচ্ছে ধরো এই বড় একটা ফোর্স দিতেছি। এখন আসলে তো একটা ফোর্স কাজ করে না, এখানে আরো অনেকগুলো ফোর্স কাজ করে। কোন দিকে? আমাদের হইতেছে আমি যদি বলি যে এই বরাবর হচ্ছে একটা স্মল এফ কাজ করলো, আবার ধরো আমি যদি বলি যে এটার উপরে আরো অনেকগুলা বল কাজ করে, তাহলে একটা বল এই যে F = ma যে হইলো, এই শুধুমাত্র একটা বলের কারণে হইলো না। এখানে যদি আমি আরো অনেকগুলা বল নেই, যেমন ধরো আমি যদি একটা বল না নিয়ে যদি আরো অন্য অনেকগুলা বল নিই, যেমন ধরো এখানে একটা বস্তু আছে, বস্তুর উপর আমি ধরো এই বরাবর একটা বল প্রয়োগ করলাম যেটা হচ্ছে কি আমাদের F1, এটা একটা বল, যে বলটা হইতেছে ধরো F2, এবং এটা ধরো আরেকটা বল, যে বলটা হইতেছে F3, আবার ধরো এই বড় একটা বল প্রয়োগ করলাম সেটা ধরো F4। অনেকগুলা বল, যে এতগুলা বল যে আমি প্রয়োগ করলাম, তো এই প্রত্যেকটা বলের জন্য কি বস্তু কি মানে কোন দিকে যাবে? বস্তু যেমন ধরো 1 নম্বরের জন্য কি বস্তু এই বরাবর চলে যাবে, 2 নম্বরের জন্য বস্তু এদিকে যাবে, 3 নম্বরের জন্য এদিকে যাবে, 4 নম্বরের জন্য এদিকে যাবে, এরকম কি কিছু বলা যাবে? না, বস্তু যাবে হইতেছে কোন দিকে? বস্তু যাবে যে কোনো একদিকে, অর্থাৎ তার ত্বরণটা কিন্তু ডিফারেন্ট হবে না। হ্যাঁ, আমি মনে করতেই পারি যে ভাইয়া বস্তুর ভর যেহেতু m, তাহলে F2 বলের জন্য হয়তো কি ভাইয়া A2 ত্বরণ হবে, F1 এর জন্য কি ভাইয়া হয়তো A1 ত্বরণ হবে, F3 এর জন্য হয়তো A3 ত্বরণ হবে, F4 এর জন্য হয়তো A4 ত্বরণ হবে। না, এটা কখনোই পসিবল না। এটা কি হবে না? এটা এরকম করে আমরা যদি বলি এরকম করে হবে না। অর্থাৎ এই বস্তুর এরকম ডিফারেন্ট ত্বরণ কখনোই হবে না। এই বস্তুর ত্বরণ হবে একটা সিঙ্গেল ত্বরণ, এবং সেই সিঙ্গেল ত্বরণটা কোন দিকে হবে? সবগুলো বল মিলে একটা বল বানাবে, যে বলটা হইতেছে কি বলবো আমরা লব্ধি বল। এই জিনিসে তোমাকে আমি এখানে বোঝানোর চেষ্টা করতেছি যে ধরো যদি হইতেছে আমাদের এরকম হয়, আমাদের এই যে ইয়াটা, এই সেটআপটা ধরো এটা হচ্ছে কি আমাদের একটা এম ভরের একটা বস্তু, এই যে বস্তুটা, সেই ভরের বস্তুটা ধরো আমাদের বস্তুটা হচ্ছে এম ভরের একটা বস্তু, এটা হচ্ছে আমাদের এম ভরের একটা বস্তু। সেই এম ভরের বস্তুটার উপর আমরা একটা ফোর্স প্রয়োগ করছি। আমরা কোন দিকে ফোর্স প্রয়োগ করছি? আমরা একটা ফোর্স প্রয়োগ করছি হচ্ছে এই দিক থেকে এই দিক বরাবর, এই যে দিক বরাবর, এদিক বরাবর একটা ফোর্স দিছি, এদিক বরাবর একটা ফোর্স দেওয়া হয়েছে, আরেকটা ফোর্স কোন দিকে দেওয়া হয়েছে? আরেকটা ফোর্স দেওয়া হয়েছে এদিক থেকে এই দিক বরাবর। এবং এই যে এটা যদি আমি হচ্ছে ধরো উপর থেকে দেখি, এটা তো একটা ত্রিমাত্রিক ভিউ। আমি যদি ধরো আমার চোখটা হইতেছে উপর দিকে, আমি হচ্ছে উপর দিক থেকে দেখতেছি, তাহলে আমি কি দেখবো? আমি দেখবো যে আমাদের যে বস্তুটা যে আছে, এই যে বস্তুটা, এই বস্তুটার উপরে কোন দিক থেকে কোন দিকে বল প্রয়োগ করা হচ্ছে? এই বড় একটা বল প্রয়োগ করা হইতেছে, এটাকে আমরা F1 বলতেছি, এবং এই দিক থেকে একটা বল প্রয়োগ করা হইতেছে, সেটা হচ্ছে F2। আমি যদি উপর দিক থেকে দেখি তাহলে আমার কাছে কিন্তু এরকমই একটা ভিউ আসবে, ঠিক আছে? এখন দেখো এই যে তোমরা তো জানো যে ভেক্টরকে হচ্ছে শিফট করা যায়, তাহলে ভেক্টরকে যদি শিফট করা যায় তাহলে এই ভেক্টরটা এই বরাবর আছে, আর এই ভেক্টরটা আছে কি এই যে এই বরাবর আছে। তাহলে আমি যদি তোমারে বলি যে F1 এবং F2 এটার যে লব্ধিটা কোন দিকে থাকবে? লব্ধি থাকবে হইতেছে এই বরাবর। এটা কি আমরা জানি যে এটা হচ্ছে কি আমাদের F এর লব্ধি হবে। তাই এটা যদি আমাদের F এর লব্ধি হয় তাহলে ত্বরণটা কোন দিক বরাবর হবে? যে দিক বরাবর বল প্রয়োগ হবে বস্তুটার ত্বরণ হবে সেই দিক বরাবর, বস্তুটার ত্বরণ হবে সেই দিক বরাবর, এবং বস্তুটার ব্যাগের পরিবর্তন হবে সেই দিক বরাবর, নট ব্যাগ হবে সেই দিক বরাবর। সেই বস্তুটা কি হবে? ব্যাগের পরিবর্তন হবে ওই দিক বরাবর। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, এটা কিন্তু ভুল হয়, ঠিক আছে? ওকে, তাহলে এখন যে আমি তোমারে বলি যে লব্ধি ত্বরণ এবং লব্ধির মধ্যে আমরা যে আইডিয়াটা ক্লিয়ার করলাম, সেই ক্লিয়ার করা আইডিয়াটা হলো যে যদি হইতেছে ভাই আমরা F = ma এই টাইপের কথা বলি, তাহলে একটু খেয়াল করো তো কি হয়।
সেটা হইলো যে ধরো আমরা তোমারে বললাম যে অসংখ্য বল মানে কি সামেশন অফ এফ ইকুয়াল টু কি এম ইন্টু এ। এখন এই সামেশন অফ এফ এর জন্য, অর্থাৎ সামেশন অফ এফ মানে কি একটা লব্ধি বল, এবং এই লব্ধি বলের জন্য এটা হইতেছে কি আমাদের লব্ধি বল, এবং এই লব্ধি বলের জন্য আমাদের যে এটা হবে সেটাকে আমরা বলতেছি লব্ধি ত্বরণ। ঠিক আছে, ওকে। তাহলে লব্ধি বলের জন্য যেটা পাবো সেটা হচ্ছে আমাদের লব্ধি ত্বরণ। এখন এই যে লব্ধি বল ব্যাপারটা, সেই লব্ধি বল ব্যাপারটা কি আসলে ভেক্টর যোগফল মানে কি, যেমন ধর আমি তোমার যদি বলি যে এই জায়গাতে F1 আর F2, এই যে লব্ধি বলটা কি F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর, এরকম করে করে প্লাস ডট 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 যতগুলা বল হবে সবগুলা বলের জন্য একটা ভর ইন্টু কত একটা অ্যাক্সিলারেশন। এখান থেকে শুরু করে তুমি কিন্তু খুব সুন্দরভাবে অ্যাক্সিলারেশনটা বের করতে পারবা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কি আমাদের লব্ধি বল এবং লব্ধি ত্বরণের কথাবার্তা। যেমন বাস্তবে কিন্তু আসলে একক বল বলতে আসলে কিছু নাই, মানে একক বল বলতে বোঝাচ্ছি যে একটা বলই কাজ করতেছে কোনো একটা সিস্টেমে, সাধারণত এরকম কিছু হয় না। তো আমাদের কি করতে হয়, আমাদেরকে লব্ধি বল নিয়ে কাজ করতে হয়। অনেকগুলা বল থাকে, তেন হচ্ছে আমরা লব্ধি বল নিয়ে এই জায়গাতে কাজ করি। ওকে, তো এইখানে যদি আমি তোমাকে বলি যে ধরো আমরা একটু চিন্তা করতেছি, তার মানে দ্বিতীয় যে সূত্রটা, সেই সূত্রটা ছিল কি এফ ইকুয়াল টু এম ইন্টু এ। এই সূত্রটাকে কিন্তু আমরা একটু মডিফাই করে কি নিয়ে আসছি যে ভাইয়া এফ বা সামেশন অফ এফ ইকুয়াল টু এম ইন্টু এ, এবং এই যে অ্যাক্সেলারেশনটা, এই অ্যাক্সেলারেশনটা হচ্ছে কোন দিকে হবে, যে কোনো একদিকে হবে, মানে প্রত্যেকটা দিকে কিন্তু হবে না, যে কোনো একদিকে আমাদের সেই অ্যাক্সেলারেশনটা হবে। এবং সেই অ্যাক্সেলারেশনটা কোন দিকে হবে, আমাদের সামেশন অফ এফ যেদিকে, আমাদের অ্যাক্সেলারেশনটা সেদিকেই আসবে। ওকে, তাহলে আমরা এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। আমরা হইতেছে এই জায়গাতে যে কাজটা করতে পারি সেটা হইলো, ধরো আমি হচ্ছে একটা এক্সাম্পল দিই। এক্সাম্পলটা কি, এক্সাম্পলটা হইলো যে ধরো আমার কাছে এই বরাবর কি আছে, একটা বস্তু আছে, যে বস্তুটার উপরে এই বরাবর একটা বল প্রয়োগ করা হয়েছে, এবং এই বরাবর আমি আরেকটা বল প্রয়োগ করছি, এই বরাবর একটা বল প্রয়োগ করা হয়েছে। ঠিক আছে, ওকে। তো ধরো আমি তোমার যদি বলি যে এই বলটা ধরো আমাদের 10 নিউটনের একটা বল, এই জায়গায় হচ্ছে 20 নিউটনের একটা বল। এইখানে একটা কথা বলে রাখা ভালো যে আমরা এইখানে যে লব্ধি বল এবং লব্ধি ত্বরণ যে হিসাব করতেছি, এই যে একটা বড় ব্লক, এই বড় ব্লকের উপর আমরা অ্যানালাইজ করতেছি, কিন্তু আমরা ধরে নিচ্ছি কি জানো, যে এই ব্লকটা কিন্তু একটা ছোট্ট একটা পয়েন্ট, এই পয়েন্টের উপরে কি করতেছি, আমি এই বরাবর বল প্রয়োগ করতেছি যেটা হচ্ছে F1, এই পয়েন্টের উপরে আমি এই বরাবর বল প্রয়োগ করতেছি সেটা হচ্ছে কি F2, এবং এইটার যে পয়েন্টের উপরে যে লব্ধিটা, সেই লব্ধিটা হচ্ছে এই বরাবর, এটা সামেশন অফ এফ বলতেছি আমরা। তাহলে সামেশন অফ এফ, F1 F2 এইগুলো কেমনে আসছে, এই F1 এবং F2 লব্ধি থেকে আসছে। এখন এই যে পয়েন্ট বস্তুটা, সেই পয়েন্ট বস্তুটাকে আমরা দেখতে পাই না, তো আমাদের দেখতে কষ্ট হয়, এই জন্য হইতেছে আমরা একটা বড় ব্লক আকারে এঁকে দেন দেখাই যে এই বরাবর কি আমাদের F1 এবং এই বরাবর কি আমাদের F2। ঠিক আছে, তাহলে এইগুলা প্রত্যেকটাই কিন্তু কি একই বিন্দু থেকে উৎসাহিত হয়েছে, মানে একই বিন্দু থেকে, এটা সমপ্রারম্ভিক ভেক্টরের মতো বলা হয়। তাহলে এই যে সমপ্রারম্ভিক ভেক্টর হইলে পরে দেন কি আমরা লব্ধি সূত্র অ্যাপ্লাই করতে পারি। যেমন ধরো এই যে এই ম্যাটটাতে, এখানে ধরো তোমাকে মধ্যবর্তী কোণ বলে দিছে 30 ডিগ্রি। ঠিক আছে, এই যে মধ্যবর্তী কোণ, সেই মধ্যবর্তী কোণ ধরো তোমাকে 30 ডিগ্রি বলে দিছে, যে এই মধ্যবর্তী কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তো যদি 30 ডিগ্রি হয়, তাহলে এখন তোমাকে বলছে ধরো এইখানে একটা বস্তু আসছিল, এই যে বস্তুটা, সেই বস্তুটার ভর ধরো 4 কেজি, তোমাকে বলছে 4 কেজি ভরের বস্তুর ত্বরণ কত, 4 কেজি ভরের বস্তুর ত্বরণ কত। তাহলে এইভাবে তুমি ত্বরণটা কিভাবে বের করবা, যে ভাই আমাদের যে F1 স্কয়ার প্লাস F2 স্কয়ার প্লাস 2 F1 F2, মধ্যবর্তী কোণ কত, cos 30 ডিগ্রি, বা আচ্ছা cos আলফা লিখে রাখি আগে, cos আলফা। তারপরে এটার উপরে কি আমি রুট করলাম, এই যে রুট করলাম, তাই রুট করলে পরে আমাদের কি আসলো, এই যে এই বরাবর হচ্ছে আমাদের লব্ধিটা আসলো, এটা হচ্ছে কি আমাদের লব্ধি, এটা হচ্ছে আমাদের লব্ধি এফ, এটাকে আমরা সামেশন অফ এফ বলে থাকি, এই যে সামেশন অফ এফ। এখন এইখান থেকে যদি আমরা ভ্যালুটা বসাই দিই, তাহলে F1 এর ভ্যালুটা কত, F1 এর ভ্যালু হচ্ছে 10, তার মানে 10 স্কয়ার প্লাস F2 এর ভ্যালুটা কত, F2 এর ভ্যালু হচ্ছে 20 স্কয়ার, তাহলে 20 স্কয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু 20 ইন্টু cos কত ডিগ্রি, মধ্যবর্তী কোণ হচ্ছে 30 ডিগ্রি। এগুলো হচ্ছে পিচ্চি বাচ্চাদের মতো প্রবলেম, আশা করি তোমরা ইনশাআল্লাহ পারবা। তাহলে এখান থেকে কি সামেশন অফ এফ মানে কি m ইন্টু এ, তার মানে বস্তুর ভর ধরলাম 4 কেজি ইন্টু অ্যাক্সিলারেশন হচ্ছে এ। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি ইজিলি অ্যাক্সিলারেশনের ভ্যালুটা পেয়ে যাবা সামথিং ms ইনভার্স 2। এখন অ্যাক্সিলারেশন পাইলা, ভালো কথা, কিন্তু কথা হলো যে ভাইয়া এইখানে কোনটা কত, এই থিটাটা কেমনে বের করব, এই থিটাটা হচ্ছে আমরা একটা বুদ্ধি করে বের করব। বুদ্ধি না, আসলে আমরা তো সূত্র জানি যে tan থিটা ইকুয়াল টু
এই থিটাটা কার সাথে অ্যাঙ্গেল তৈরি করছে 20 নিউটনের সাথে। এই 20 নিউটনকে আমরা কি ধরছি F2 আর এটাকে 10 নিউটনকে আমরা কি ধরছি F1। তার মানে আমাদের কথা হইতেছে যে যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। তার মানে আমাদের অ্যাঙ্গেলটা কার সাথে, অ্যাঙ্গেলটা হচ্ছে ভাই থিটাটা হইতেছে কার সাথে F2 সাথে। তাহলে F2 কে আমরা যে একা রাখবো, F2 কে একা রাখবো, তাহলে কি F1 কে রাগ করবে, F1 কে উপরে বসাবো নিচেও বসাবো যেন সে রাগ না করে। এখানে তো টেনের সম্পর্ক না, তাহলে এটা হচ্ছে কি উপরে বসাবো সাইন, এটা হচ্ছে কি কস। এটা জাস্ট একটা মনে রাখার টেকনিক। এখান থেকে কি মধ্যবর্তী কোণ কি ছিল, মধ্যবর্তী কোণ ছিল 30 ডিগ্রি, যেটা ছিল আমাদের আলফা। তাহলে এখানে সাইন আলফা বসাবো, এখানে কি কজ আলফা বসাবো। ভ্যালুগুলা বসায় দিয়ে তারপর হচ্ছে তুমি থিটাটা খুব সুন্দর করে এখান থেকে বের করতে পারবা। এই ছিল আমাদের লব্ধি বল এবং লব্ধি ত্বরণের আইডিয়া। এখন আমরা যে কাজটা করব সেটা হইল যে নিউটনের প্রথম সূত্র থেকে দ্বিতীয় সূত্রটা একটু প্রতিপাদন করার চেষ্টা করব। আচ্ছা, প্রথম সূত্র কি বলে? প্রথম সূত্র বলে আমাদেরকে যে ভাই আপনার এক্সটার্নাল যে ফোর্স সেটা 0 হইলে কি কি হয়। আর নিউটনের দ্বিতীয় সূত্র বলে যে এফ এক্সটার্নাল প্রয়োগ করলে কি হয়, এম ইন্টু এ হয়। তাই আমরা তো দেখি তো কি কাহিনীটা হইতেছে যে এফ এক্সটার্নাল ইকুয়াল টু 0। আমরা তো জানি যে এফ এক্সটার্নাল ইকুয়াল টু হইতেছে এম ইন্টু এ। তাহলে এফ এক্সটার্নাল যদি বলি তাহলে এফ এক্সটার্নাল কত, এফ এক্সটার্নাল হচ্ছে যদি 0 হয় তাহলে 0 ইকুয়াল টু এম এর যে ভ্যালুটা সেই এম এর ভ্যালু এম, আর এর ভ্যালুটা কত ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে ভি মাইনাস ইউ ডিভাইড বাই যদি টি বলি তাহলে এখান থেকে কি খুব সুন্দর করে বলা যায় যে এম ইন্টু ভি মাইনাস ইউ ইকুয়াল টু কত 0। দ্যাট মিনস এম এখান থেকে ভি মাইনাস ইউ ইকুয়াল টু কত আসবে 0 আসবে। দেন এখান থেকে খুব ভালো করে বলা যাবে ভি ইকুয়াল টু আমাদের ইউ আসবে। তাহলে ভি ইকুয়াল যদি ইউ আসে এটার মিনিং কি যে ভাই আদিতে যে ব্যাগ ছিল, ইউ মানে কি আদিতে যে ব্যাগ ছিল শেষ ব্যাগও কি ভাইয়া সেম, অর্থাৎ আদিতে যে ব্যাগটা ছিল শেষ ব্যাগেও কোনো কি হয় নাই, চেঞ্জ হয় নাই। আর নিউটনের সূত্র কি আমাদেরকে তাই বলে যে যদি হইতেছে ইউ ইকুয়াল টু 0 থাকে তাহলে এফ এক্সটার্নাল যদি 0 হয়, এফ এক্সটার্নাল যদি 0 হয় তাহলে অবশ্যই কি ভি ইকুয়াল টু কত 0। আর যদি ধরেন ইউ একটা ভ্যালু আছে, যেমন ধরো 4ms ইনভার্স 1 আছে, তুমি কি করতেছো, তুমি হচ্ছে এফ এক্সটার্নাল দেও নাই, অর্থাৎ কোনো এক্সটার্নাল ফোর্স হয় নাই, এই এক্সটার্নাল ফোর্স কত 0। 0 যদি হয়ে যায় তাহলে ভি ইকুয়াল টু কত আসবে, ভি ইকুয়াল টু এখানে 4ms ইনভার্স 1 আসবে। ঠিক আছে, এই কথাগুলোই আমাদেরকে বলছে। এখন এইটাকে যদি আমি একটু ক্যালকুলাসের মাধ্যমে যদি একটু করতে চাই, কারণ তোমরা তো বড় হইছো তাই না, তো ক্যালকুলাস দিয়ে করলে একটু বেটার হবে। তাহলে এফ এক্সটার্নাল ইকুয়াল টু আমরা কি জানি, এফ এক্সটার্নাল ইকুয়াল টু হইতেছে আমাদের, আমরা জানি যে ডিপি বাই হচ্ছে ডিটি, ডিপি বাই ডিটি। তা ডি বাই ডিটি ইজ ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে আমাদের এফ এক্সটার্নাল। এখন শর্ত কি বলে যে ভাই এক্সটার্নাল 0 হওয়া লাগবে, এক্সটার্নাল 0 হইতে হবে। তাহলে এক্সটার্নাল যদি 0 হয় তাহলে এখান থেকে কি বলা যায় যে ডিপি ডিটি ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে ডিপি ইকুয়াল টু কত, ডিপি ইকুয়াল টু 0। তা ডিপি ইকুয়াল টু এখন যদি ইন্টিগ্রেশন করি তাহলে ইন্টিগ্রেশন করলে কি আসবে, এই 0 কে ইন্টিগ্রেশন করলে একটা কনস্ট্যান্ট আসবে। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিপি ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ 0 ইন্টু ডিটি বলা যায়। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি বলি আচ্ছা 0 কে ইন্টিগ্রেট করলে জাস্ট একটা কনস্ট্যান্ট আমি লিখে দিই জায়গাতে, এভাবে না লিখে যেটা কনস্ট্যান্ট আসবে সেটা হচ্ছে সি। তাহলে এখন আমি যদি বলি যে ডিপি, ডিপি মানে কি যে পি ইনিশিয়াল মাইনাস কি পি ফাইনাল, পি ফাইনাল। ঠিক আছে, আচ্ছা এখান থেকে একটা জিনিস একটু বলে, আচ্ছা একটা জিনিস একটু ভুল হয়েছে, সেটা হলো ধরো আমাদের এই জায়গাতে কি আছে ডিপি ডিটি, তার মানে এখান থেকে আমরা ডিরেক্টলি এইভাবেই তো লিখতে পারি যে ডিপি ইকুয়াল টু 0 ইন্টু ডিটি। তারপর যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে ইন্টিগ্রেশন অফ কত, ডিপি ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ 0 ইন্টু ডিটি। তার মানে ইন্টিগ্রেশন অফ 0 ডিটি করলে তো কনস্ট্যান্ট কোন দিকে আসবে, আমি যেটা তো ভুল করে ফেলছিলাম, বয়স হয়েছে তো। দেখো ডিপি যদি বলি তাহলে এখানে হচ্ছে পি ফাইনাল মাইনাস কি পি ইনিশিয়াল ইকুয়াল টু কত 0। দ্যাট মিনস আমার পি ফাইনাল ইকুয়াল টু কত পি ইনিশিয়াল। ঠিক আছে, ওকে। তাহলে এই হচ্ছে কথা, মানে এই হচ্ছে আমাদের কথা যে আমাদের পি ফাইনাল এবং পি ইনিশিয়ালে কি হবে না, কোনো চেঞ্জ হবে না। তাহলে এক্সটার্নাল ফোর্স যদি 0 হয় তাহলে আমাদের ভরবেগের কোনো কি হয় না, চেঞ্জ হয় না। এই জিনিসপত্রগুলো আমরা এই জায়গাতে দেখলাম। এখন হইতেছে আমাদের একটা টার্ম পড়া লাগবে, সেটা হচ্ছে বলের ভারসাম্য, অর্থাৎ বল আমাদের কি তৈরি করে, সাম্য যে তৈরি করে সেই ব্যাপারটা পড়া লাগবে। তো তোমরা অলরেডি একটা জিনিস জানো, সেটা কি, সেটা হইলো তোমরা এই জিনিসটা জানো যে ভাইয়া যদি হইতেছে দুইটা বলের, এটা ধরো বললাম পি, আর এটা একটা ভেক্টর সেটা বললাম ধরো পি, এবং তারা যদি 120 ডিগ্রি কোণে কাজ করে, 120 ডিগ্রি কোণে যদি কাজ করে তাহলে তাদের যে লব্ধিটা হয় সেই লব্ধিটা কোনটা হবে, সেই লব্ধিটা হবে এই বরাবর, এই বরাবর হবে তাদের লব্ধি, সেটাও কত, সেটা হচ্ছে পি হবে। এটা কেমনে হয় এটা আমরা একটু দেখে ফেলি। তাহলে যে পি স্কোয়ার প্লাস হচ্ছে কত, পি স্কোয়ার প্লাস 2 পি ইন্টু পি মানে পি স্কোয়ার কস 120 ডিগ্রি, তার উপরে কি, তার উপরে হচ্ছে আমাদের রুট। তা রুট করলে পরে এখানে কি আসবে, পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস এখানে আসছে কত
2p স্কোয়ার ইন্টু cos 120 এর মান কত -হাফ, তাহলে এখান থেকে 2 আর 2 যদি কাটি তাহলে কি আসবে 2p স্কোয়ার - p স্কোয়ার, দ্যাট মিনস এখানে কি আসবে, এখানে হচ্ছে p স্কোয়ার, এবং প্রত্যেকটা টার্মেতে কি রুট ছিল, এখানেও কি রুট ছিল, এখানেও কি রুট ছিল, দ্যাট মিনস এখানে কি লব্ধিটা কি আসলো p। আর যেহেতু সমান সমান ভেক্টর তাহলে এখানেও কি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, এখানেও কি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, কোনো ডাউট নেই। এখন যদি আমি তোমাকে বলি যে আচ্ছা ভাইয়া বুঝলাম, খুব ভালো করে এই জিনিসটা বুঝলাম, কিন্তু এখন তোমাকে যদি এই কথাটা বলা হয় যে এখানে সেম পি দেওয়া হয়েছে, এই বরাবর একটা দেওয়া হয়েছে, এই বরাবর ধরো এই বরাবর দেওয়া হয়েছে, আর এখানে আমি একদম সেম ওয়েতে এরকম করে আরেকটা ভেক্টর রাখছি, এরকম করে একটা ভেক্টর রাখছি, এরকম করে ভেক্টরটা আঁকা হয়েছে। আচ্ছা এটা তো বা করে থাকবে 120 ডিগ্রি কোণে, ওকে। তাহলে এই যে 120 ডিগ্রি কোণে লব্ধি যেদিকে হওয়ার কথা, এখন আমি যদি তোমাকে বলি যে এই জায়গাতে আমার একটা বস্তু আছে, এই বস্তুটা এই বরাবর দেওয়ার কারণে বস্তুটা কোন দিকে যাবে, বস্তুটার মুভমেন্ট, বস্তুটার যদি বলি যে এই বরাবর একটা ফোর্স দিছি এবং বস্তুটা এই বরাবরই যাবে, তাহলে বস্তুটা এই বরাবর চলে যাচ্ছে, ঠিক আছে, ওকে। এখন কথা হইলো আমি যদি বস্তুটারে যদি রিভার্সে বলি যে না এই বস্তু তুই যাবি না, আমি যদি রিভার্সে একটা পি ভেক্টর বা প্রয়োগ করি, তাহলে এই বস্তুটার কি হবে, শূন্য হয়ে যাবে না, আমার বস্তুটা নড়তে পারবে না। তার মানে আমি যদি কি করি, আমি যদি এক্স্যাক্টলি আমি যদি সেম অ্যামাউন্টের একটা ফোর্স আমি যদি এই বরাবর প্রয়োগ করাই, তার মানে অবশ্যই কি হবে, এই জায়গাতে সে আর নড়তে পারবে না। তার মানে সেম টাইপের ফোর্স আমি যদি বলি তোমাকে এটাও এফ, এটাও এফ এবং এটাও এফ, যদি পরস্পর কত ডিগ্রি কোণে থাকে 120 ডিগ্রি কোণে থাকে, তাহলে সে কি তৈরি করবে, সে হচ্ছে কিন্তু একটা সাম্য তৈরি করবে, সে মানে সে একটা সমতা তৈরি করবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি বলের ভারসাম্যের অল্প স্বল্প একটা কথা। এরপরে আমরা যে কাজটা করব সেটা হইলো যে ধরো এই পার্টটা একটু সরাই দিই, ওকে। তাহলে আমরা বলের এই পার্টটা বা ভারসাম্য এই ব্যাপারটা দেখলাম। এছাড়া আমরা হচ্ছে আরেকবার ভারসাম্য চিন্তা করতে পারি, সেটা হইলো এরকম টাইপের, যে ধরো আমাদের আমরা এইভাবে চিন্তা করলাম যে আমাদের যে ফোর্সগুলো আছে সেই ফোর্সগুলো যদি ধরো কোনো একটা এয়ার দিয়া হচ্ছে মানে এমনভাবে আছে যে বস্তুটা মুভ করতেছে না, বস্তুটা মুভ করতেছে না, তার মানে আমি যদি তোমার যদি বলি যে বস্তুটা মুভ করে না মানে কি, বলের ভারসাম্য কথার অর্থ কি, যে সাম্য অবস্থা, সেটা কি সাম্য অবস্থা, সাম্য অবস্থা। সাম্য অবস্থা মানে কি, সাম্য অবস্থা মানে হচ্ছে বস্তুটা নড়তেছে না, বস্তুটা একদম ওই পয়েন্টে স্ট্যাটিক আছে। তার মানে আমি যদি তোমার বলি যে সামেশন অফ এফ ইকুয়াল টু এম ইন্টু এ, বস্তু নড়তেছে না, তার মানে কি এর মানটা কত আসবে, 0 আসবে। তাহলে এর মান যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি সামেশন অফ এফ ইকুয়াল টু কত, সামেশন অফ এফ ইকুয়াল টু হইতেছে 0। তার মানে সমস্ত বলের লব্ধি কত হবে, শূন্য হইতে হবে। যেমন ধরো আমি যদি তোমার বলি যে এই জায়গাতে আমি তোমার যদি বলি যেটা ধরো F1, এটা ধরো F2, এটা ধরো যদি F3 থাকতো, যদি ইকুইলিব্রিয়াম বা সাম্য অবস্থার কাহিনী হয়, তার মানে অবশ্যই আমরা বলতাম সামেশন অফ এফ ইকুয়াল টু কত, 0। দ্যাট মিনস সামেশন অফ এফ ইকুয়াল টু যদি 0 হয় তার মানে অবশ্যই কি F1 ভেক্টর প্লাস হচ্ছে কি F2 ভেক্টর প্লাস হচ্ছে আমাদের F3 ভেক্টর ইকুয়াল টু কত হইতে হবে, ইকুয়াল টু 0 হইতে হবে। তার মানে এই হচ্ছে কি আমাদের কনসার্নের বিষয়। এখানে তিনটা আছে, জন্য তিনটা, যদি হচ্ছে একাধিক থাকতো তাহলে কি একাধিক হইতে পারতো। তাহলে এই হচ্ছে আমাদের বলের ভারসাম্যের কথাবার্তা। এবং বলের ভারসাম্যের ক্ষেত্রে কিছু উপপাদ্য আছে, যেমন ধরো লামির উপপাদ্য আছে, এরপরে হচ্ছে আরো সূত্র টুত্র দিয়ে হচ্ছে বল বাহু উপপাদ্য আছে, আরো অনেক কিছু আছে, এগুলো তোমরা হচ্ছে ম্যাথে শিখবা। ম্যাথে যখন স্থিতিবিদ্যা পড়বা দ্বিতীয় পত্রের, তখন এই জিনিসপত্রগুলো ভালো করে শিখতে পারবা। বাট আপাতত আমরা হচ্ছে মোটামুটি এতটুকু ইন্ট্রোডিউস করতে পারি। এবং বলের ভারসাম্য মানে হচ্ছে সাম্য অবস্থা, অ্যাক্সিলারেশন ইকুয়াল টু 0, এই জিনিসটা মনে রাখলে তোমাদের অনেকটাই কাজে লাগবে, ঠিক আছে, অ্যানালাইজ করতে অনেক সুবিধা হবে আর কি। এখন আমরা হইতেছে দুইটা জিনিস চিন্তা করব। তো প্রথম কথাটা হইতেছে এই যে আমরা যে নিউটনের সূত্র পড়লাম, প্রথম সূত্র, এত হম্বিতম্বি জিনিস, এই নিউটনের প্রথম সূত্র কি সব ক্ষেত্রে খাটবে? মানে সব ক্ষেত্রে আমি নিউটনের প্রথম সূত্রটা খাটাইতে চেষ্টা করতেছি, তো দেখি নিউটন প্রথম সূত্রটা খাটে কিনা। ধরো এটা কিন্তু আমি কিন্তু হালকা পাতলা একটু বলছিলাম, ঠিক আছে, নিউটনের প্রথম সূত্র দীর্ঘিকার হবে। তো প্রথম সূত্র কি সব ক্ষেত্রে খাটবে কিনা এটার জন্য আমরা হইতেছে একটা দিলাম, যে ধরো ওই যে আমি যে এক্সাম্পলটা দিলাম সেই এক্সাম্পলটা আবার দিই। মোটামুটি ধরো এটা হচ্ছে কি আমাদের একটা, ধরো এটা একটা ট্রাক, এই ট্রাকটা চলতেছে এই সারফেস। এখন ধরো আমি যদি তোমার যদি বলি যে এই যে এইখানে ধরো এই যে ট্রাকের উপরে আমাদের একটা বানর বসে আছে, ঠিক আছে, একটা বানর বা ইঁদুর টাইপের কিছু একটা বসে আছে, ঠিক আছে, ওকে। এখন এই যে ট্রাকটা তো এই বরাবর গতিশীল, এই বরাবর ধরো 4 ms ইনভার্স 1 বেগে ট্রাকটা গতিশীল। এখন ধরো আমি যদি তোমার বলি যে এই যে একটা বস্তু আছে এই জায়গাতে, এই বস্তুটা এখানে আছে। এখন এই বানরকে যদি জিজ্ঞেস করি
এই বলো তো এই বস্তুর গতি কত, এই বস্তুর ব্যাগ কত। তো সে কি ভাববে, এই যে এটা যদি এম ভরের একটা বস্তু হয় তাহলে সে বলবে যে ভাই এম ভরের কোনো কি নাই, কোনো ব্যাগ নাই, এই বস্তু স্থির। এখন যে আমি তোমার বলি যে ধরো এখানে কি গাছ, এটা একটা গাছ, এই গাছের মধ্যে ধরো একটা একটা সাদা বানর আছে, এটা সাদা বানর। এখন এই যে গাছটা যে আছে এই গাছের এই সাদা বানরকে আমি জিজ্ঞেস করছি, সাদা বানর বলো তো এই যে বস্তুটা যে আছে এই বস্তুটার ব্যাগ কত। এই বস্তুটার ব্যাগ সে বলবে যে এই বস্তুটা 4 ms ইনভার্স 1 বেগে সামনের দিকে যাইতেছে। তাহলে এই যে বানর, এই বানর কি বললো, এই বানর বললো 4 ms ইনভার্স 1 বেগে সামনের দিকে যাইতেছে। কিন্তু এই যে বানরটা যে আছে সেই বানরটা কি বললো, সেই বানরটা বললো যে তার কোনো ব্যাগ নাই, 0 ms ইনভার্স 1। তার মানে বর্তমানে আমি যদি তোমাকে বলি যে এইখানে অবশ্যই কি এই কাঠামো, এই যে এটা কি একটা কাঠামো না, এই বানর কি তার নিজের সাপেক্ষে মাপতে সে একটা কাঠামো। আমি যদি তাকে জিজ্ঞেস করি যে তুমি কি দেখতেছো 4 ms ইনভার্স 1, তার মানে কি সে যে অবস্থায় আসে সে এই অবস্থায় থাকতে যাচ্ছে, সে 4 ms ইনভার্স 1 বেগে আছে, সে 4 ms ইনভার্স 1 বেগেই থাকতে চাচ্ছে, কেউ তাকে কোনো ডিস্টার্ব করতেছে না বা সে এই অবস্থা চেঞ্জ করতে চাচ্ছে না। তার মানে কি সে হইতেছে একটা মানে সে হইতে কি মানে জড়তা বজায় রাখতেছে। তো জড়তা বজায় রাখবো আমরা যে কাঠামোতে, বা যে কাঠামোতে জড়তা বজায় থাকবে ওকে আমরা কি বলি জানি, জড় প্রসঙ্গ কাঠামো বা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। তাহলে এই জায়গাতে সে কি ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। আর আমি যদি তোমার বলি যে ও যে নিজের কাঠামোতে আছে সেটাও কি তাহলে একটা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, কারণ সে হচ্ছে তার নিজের কাঠামোতে মাপতেছে। ওকে ফাইন। এখন ধরো হঠাৎ করে আমার এই বাসটা বা এই ট্রাকটা ব্রেক করছে, তার ট্রাকটা যদি ব্রেক করে তার মানে অবশ্যই কি, অবশ্যই এখানে কি ট্রাকটা ব্রেক করা মানে কি একটা বল প্রয়োগ হয়েছে বা কিছু একটা হয়েছে, মানে ট্রাক ধরো ব্রেক করছে, আমরা আপাতত এই পর্যন্তই যাই, বেশি কথা না বলি। তাহলে এখান থেকে যদি ট্রাকটা ব্রেক করে তার মানে ব্যাগটা ধরো 4 ms ইনভার্স 1 থেকে একটু কমে গেছে। এখন কমে কত হয়ে গেছে, ধরো 2 ms ইনভার্স 1 হয়ে গেছে। তো 2 ms ইনভার্স 1 এর যদি আমি তোমারে বলি যে এখন এই যে জিনিসটা, এই যে ধরো এটা যদি হচ্ছে ফ্রিকশনলেস সারফেস, তার মানে এটার কোনো ফ্রিকশন নাই, ফ্রিকশনলেস সারফেস, তাই এটার কোনো ফ্রিকশন নাই। তার মানে এই যে ব্লকটা যে আছে সেই ব্লকটা কি চাইবে, সেই ব্লকটা চাইবে যে আমাদের এই যে বস্তুটা, এই বস্তুটারে বা এই বানরটাকে আমি জিজ্ঞেস করতেছি যে বলতো এ কি। এখন সে দেখবে কি যে ওই বানরের ব্যাগ কিন্তু এখন কি হয়ে গেছে 2 ms ইনভার্স 1, 4 ms ইনভার্স 1 থেকে 2 ms ইনভার্স 1 হয়ে গেছে। তখনই দেখবে সেই এই ব্লকটা চলতে শুরু করছে, এই ব্লকটা চলতে শুরু করছে। কেন ব্লকটা চলতে শুরু করছে, কারণ সারফেসে তো ফ্রিকশনলেস। তো ফ্রিকশনলেস সারফেসে যখন আমাদের 4 ms ইনভার্স 1 থেকে 2 ms ইনভার্স 1 হয়ে গেল, তখন এই যে বানর যদি আমি জিজ্ঞেস করি বানরকে যে এই বানর বলো তো এখন নিউটনের সূত্র কি খাটছে কিনা, এখন সে বলবে যে আরে ভাই কেউ তারে ধাক্কা দিল না, আয়সা কেউ তাকে বাহ্যিক বল প্রয়োগ করো, তাহলে সে গতিশীল হয়ে গেল কেন, সে তো গতিশীল হয়ে যাবে। কেন গতিশীল হবে, কারণ এই যে আমাদের যে 4 ms ইনভার্স 1 এইখান থেকে সে কি চাচ্ছে, সে হচ্ছে 2 ms ইনভার্স 1 হয়ে গেছে, কিন্তু আমাদের যে ব্লক সেই ব্লকটি জাস্ট কানেক্টেড ছিল, এখানে জাস্ট সারফেসের সাথে কন্ট্যাক্টে ছিল। সে ব্লক কি করবে, সে ব্লক 4 ms ইনভার্স 1 গতি বজায় রাখার চেষ্টা করবে। তাহলে 4 ms ইনভার্স 1 গতি যদি সে এই ব্লকটা বজায় রাখার চেষ্টা করে তাহলে সে সামনের দিকে চলে যাবে। তাই সামনের দিকে চলে গেলে এই ঘটনার পরবর্তীতে আমি যদি জিজ্ঞেস করি আমাদের বানরটাকে, সাদা বানরকে, এই সাদা বানর বলো তো আমাদের এই যে ব্লকটা সেই ব্লকটার ভেলোসিটি কত, ঘটনার পরেও সে বলবে 4 ms ইনভার্স 1। তার মানে আগে যে অবস্থায় ছিল, আগে যে অবস্থায় ছিল এখনো কি সেই অবস্থায়, তার মানে এটা কি স্টিল নাও ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। কিন্তু আমি যদি এই সবুজ কালার বানরকে বলি যে এই বানর বলো এখন এটা এটা তুমি ব্যাখ্যা করো, তখন সে বলবে যে আরে ভাই আমি তো পড়ছিলাম বা আমি তো জানতাম যে কোনো বস্তুর উপর বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে সে বস্তু স্থির বস্তু স্থিরই থাকতে চায়, গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়। কিন্তু আমি তো আগে দেখছিলাম কি এর কোনো ব্যাগ নাই, কিন্তু এখন কি সে হচ্ছে 4 ms ইনভার্স 1 বেগে সামনের দিকে আগাইতেছে, বা হচ্ছে সে হচ্ছে তার ব্যাগটা চেঞ্জ হচ্ছে, বা তাকে মানে সে ব্যাগ পাইছে, এটা হচ্ছে মেইন কথা, মানে তার জড়তার পরিবর্তন হয়েছে, এটা হচ্ছে মেইন কথা। তার জড়তার যে পরিবর্তন হইলো এটা তো হওয়ার কথা ছিল না, কিন্তু এখন হইল, এখন হইল। এই যে জড়তার পরিবর্তন মানে যে হইল, এই যে কথাটা, এটা তুমি এখন কিভাবে ব্যাখ্যা করবা, নিউটনের সূত্র তুমি ব্যাখ্যা করতে পারবা না। তার মানে এই ক্ষেত্রে নিউটনের সূত্র খাটতেছে না। কেন খাটতেছে না, ওই যে আমরা বলছিলাম একদম শুরুতে যে যখনই 4 ms ইনভার্স 1 থেকে 2 ms ইনভার্স 1 এ কনভার্ট হয়েছে তখনই কি তার কি চলে আসছে, মন্দন চলে আসছে। আর যখনই মন্দন চলে আসছে তখন আর সে কি নাই, ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম নাই, তখন সে কি হয়ে গেছে, নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। আর সেই নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে সে হচ্ছে নিউটনের সূত্র কি করতে পারতেছে না, খাটাইতে পারতেছে না। তাহলে নন ইনার্শিয়াল ফ্রেমে যদি তাকে নিউটনের মানে সূত্র যদি খাটাইতে হয়, যদি খাটাইতে হয় তাহলে
কি বলা লাগবে? তাহলে তাকে বলা লাগবে যে ভাইয়া কেউ যেন ভালো করে বুঝো, কেউ যেন কি করছে, কেউ যেন হইতেছে আমাকে এই দিক বরাবর একটা দাগ দিচ্ছে, এই যে দিক বরাবর যেন কেউ একটা বল প্রয়োগ করছে, যার কারণে কি, যার কারণে আমাদের এই যে জিনিসটা যে আছে, এই জিনিসটা কি, এই জিনিসটা এই বরাবর মুভ করা শুরু করছে। কিন্তু এইটার কি কোনো অস্তিত্ব আছে? এই বলটার কি কোনো অস্তিত্ব আছে? এই যে বলটা যে আমরা এখানে দিছিলাম, এই বলের কোনো অস্তিত্ব নাই, বাস্তব কোনো অস্তিত্ব নাই। তার মানে এই যে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে যদি আমি হচ্ছে নিউটনের সূত্র খাটাইতে চাই, তখন আমাকে কি করা লাগবে? একটা মিথ্যা বল, একটা অবাস্তব বল, একটা অলিক বল, একটা ভুতুরে বল আমাকে চিন্তা করা লাগবে। এই যেটাকে বলা হয় সিউডো ফোর্স। এই যে কনসেপ্টটা, সেটাকে বলা হয় সিউডো ফোর্স, যে বাস্তবে কি আসলে হইতেছে না, কিন্তু আমি যদি চাই যে না আমি নিউটনের সূত্র খাটাবো এই জায়গাতে, তাহলে আমাকে একটা কল্পনা করতে হবে, কল্পিত বল, এটা কি হচ্ছে আমাদের সিউডো ফোর্স। তাহলে আশা করি বুঝতে পারছো যে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম এবং নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, তখন যেহেতু আমরা নিউটনের সূত্রগুলো ভালো করে পড়ি নাই, এই জন্য হচ্ছে এত ডিটেলসে বলা মানে যায় নাই। তো আশা করি এখন মোটামুটি বুঝতে পারছো যে আসলে কেন কি হচ্ছে এবং কেমনে কি হইতেছে। তাহলে প্রথম সূত্র সব জায়গায় খাটে না, আমরা বুঝলাম। কই খাটে না? যখন আমাদের নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম হয়ে যাবে, তখন NIRF-এ, নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে নিউটনের সূত্র আমি খাটাইতে পারবো না, কিন্তু ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে আমি খাটাইতে পারবো। এবং আমি নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম তোমাদেরকে কি এক্সাম্পল দিচ্ছিলাম, যেমন ধরো বৃত্তাকার পথে গতিশীল কোনো বস্তু, ধরো বৃত্তাকার পথে গতিশীল কোনো বস্তু, অবশ্যই কি সমবেগে কি কোনোদিন বৃত্তাকার পথে ঘোরা পসিবল না, কারণ এই বরাবর ডিরেকশন ব্যাগের এই বরাবর, আর এই জায়গাতে ব্যাগের ডিরেকশন এই বরাবর। তার মানে অবশ্যই কি হবে? অবশ্যই হইতেছে আমাদের ব্যাগের ডিরেকশন যেহেতু চেঞ্জ হচ্ছে, এই বরাবর ব্যাগের একটা ডিরেকশন, এই বরাবর ব্যাগের আরেকটা ডিরেকশন, তার মানে অবশ্যই এটা কি না, ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম না। হ্যাঁ, ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম হচ্ছে, ধরো এইখানে যদি কোনো একটা বস্তু থাকে, তাহলে সে হচ্ছে কি আছে, সে কিন্তু একটা ত্বরণ, এক গতিশীল কাঠামোতে আছে। ধরো এই ওটার উপর একটা বস্তু আছে, যেমন করে আমাদের এই যে সবুজ কালার বানর কি ছিল, ট্রাকের উপর ছিল, সে কিন্তু কি দেখছে, সে কিন্তু দেখছে যে এই যে বস্তুটা, সেই বস্তুটা এই বরাবর মুভ করা শুরু করছে, যেটা হওয়ার কথা ছিল না। কেন এরকম দেখছে সে, এবং কেন নিউটনের সূত্র সে খাটাতে পারলো না? কারণ সে হয়ে গেছে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। ঠিক আছে, ওকে। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি কথা। এরকম আর কি এক্সাম্পল হতে পারে? এরকম আর এক্সাম্পল হতে পারে, ধরো বৃত্তাকার পথে ঘূর্ণনশীল বস্তু, যেমন ধরো আমাদের স্যাটেলাইট হতে পারে। আবার ধরো হচ্ছে ত্বরণে গতিশীল কোনো কাঠামো, হ্যাঁ একটা খুবই ভালো এক্সাম্পল হচ্ছে লিফট। লিফট যখন কি উপর দিকে ত্বরণে উঠবে অথবা নিচের দিকে ত্বরণে নামবে, তখন হচ্ছে সেটা নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম হয়ে যাবে। কিন্তু যদি সে যদি সমবেগে থাকে, তাহলে সমবেগে থাকলে কিন্তু অবশ্যই কি হবে, ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম হবে। তা দেখলাম যে নিউটনের প্রথম সূত্রটা সব ক্ষেত্রে খাটে না। আর যদি নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম যদি আমি খাটাইতে চাই, তখন কি আমাদেরকে সিউডো ফোর্স, সিউডো ফোর্স। আচ্ছা, সিউডো কথাটা তোমরা কই কই জানি পড়ছো? হ্যাঁ, বায়োলজির মধ্যে পড়ছি, মনে আছে কি, ওই যে সিউডো সিলোমেট প্রাণী, তাই না? এরকমই তো ছিল মনে হয়। যাই হোক, ওই সিউডো সিলোমেটের, সিউডো মানে কি, মিথ্যা, মানে নাই কিন্তু মনে হয়, এরকম আর কি। এরপরে দ্বিতীয় সূত্রকে সব ক্ষেত্রে খাটবে কিনা। আচ্ছা, তো এটা হচ্ছে আমি তোমাদেরকে আর বলবো না, আশা করি তোমরাই বুঝতে পারছো যে আমরা যেহেতু নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রে যাইতে পারছি, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রে যাইতে পারছি, তার মানে প্রথম সূত্র দ্বিতীয় সূত্র অলমোস্ট একই জিনিস আমাদেরকে বলে। তো প্রথম সূত্র যদি না খাটে, তাহলে দ্বিতীয় সূত্রও খাটবে না। প্রথম সূত্র যদি না খাটে, তাহলে দ্বিতীয় সূত্রও খাটবে না। তাহলে এটা হচ্ছে তোমরা একটু চিন্তা করবা যে আসলে এটাকে আর কিভাবে চিন্তা করা যায়, যে নিউটনের দ্বিতীয় সূত্রই সব জায়গাতে খাটবে কিনা, কিভাবে চিন্তা করা যায়। তাহলে আমরা আজকে যে পর্যন্ত শিখলাম, আমরা কি কি দেখছি জাস্ট একটু রিক্যাপ করি। যে আমরা হচ্ছে লব্ধি বল এবং লব্ধি ত্বরণের যে পার্টটা আছে, সেই পার্টটা ক্লিয়ার করলাম। দেন হচ্ছে লব্ধি বল এবং লব্ধি ত্বরণের ক্ষেত্রে জাস্ট আমরা একটা ম্যাথ এক্সাম্পল দেখলাম, এবং আমরা হইতেছে প্রথম সূত্র হতে দ্বিতীয় সূত্র প্রতিপাদন করলাম, যে কিভাবে প্রথম সূত্র থেকে আমরা দ্বিতীয় সূত্র। আচ্ছা, এখানে একটা জিনিস, যে প্রথম সূত্র থেকে দ্বিতীয় সূত্র প্রতিপাদন আর দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্র প্রতিপাদন অলমোস্ট সেম। তুমি জাস্ট হইতেছে, আমরা এখানে কি করছি, আমি তো অ্যাকচুয়ালি করে ফেলছি হচ্ছে দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রতিপাদন। আচ্ছা, সমস্যা নেই, তোমরা হইতেছে দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রতে যদি যাইতে পারি, প্রথম সূত্র হতে দ্বিতীয় সূত্রতে আমরা আসতে পারবো। জাস্ট হচ্ছে ধরে নিবা যে একটা এফ দেয়া হয়েছে, তার জানার কারণে কি ভরবেগের পরিবর্তনটা হবে। ঠিক আছে, এটা এটা অ্যাকচুয়ালি হচ্ছে এরকম দেওয়া উচিত ছিল যে দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্র প্রতিপাদন, তাহলে হচ্ছে সবচেয়ে বেশি বেটার হইতো আর কি। ওকে, দেন হইতেছে আমাদের বলের ভারসাম্য নিয়ে আমরা কথাবার্তা বলছি। তারপর হচ্ছে আমরা একটা জিনিস চিন্তা করছি আর কি, যে সব ক্ষেত্রে এই জিনিসটা খাটাইতে পারবো কিনা। ঠিক আছে, তো হচ্ছে আজকের আলোচনাটা এই পর্যন্তই ছিল।